আমরা ক্লাস শুরু করব। সবাই আজকে তড়িৎ রসায়ন ক্লাস নিব। সবাই আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা বা বোর্ডের লেখাটা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। বোর্ডের লেখাটা ক্লিয়ার দেখতে পাও কিনা বা আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা কমেন্ট করে জানাও। আর দ্রুত জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যে আমরা ক্লাস শুরু করেছি। সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। সবাই জয়েন করো আর ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমার কথা শুনতে পাচ্ছ কিনা বা বোর্ডের লেখাটা দেখতে পাচ্ছ কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। শুরু করবো, কিছুক্ষণের মধ্যে শুরু করবো। সবাই জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। ওকে, আমরা শুরু করবো। হ্যাঁ, আপনাকে সালাম দিচ্ছে, আরফা চৌধুরী সালাম দিচ্ছে, সিমি সালাম দিচ্ছে, মারিয়া তাসনিম বিজি সালাম দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। অধ্যায় 4 একটু বড় অধ্যায়। অনেক 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 ইনফরমেশন আছে। আমরা সবই পড়বো ইনশাল্লাহ। আমরা দ্রুত কভার করবো, একটু একটু ফাস্ট বলবো, সেহেতু সবাই একটু মনোযোগ দিতে হবে। আমরা একটু ফাস্ট, যেহেতু অনেক বড় একটা অধ্যায়, আমরা দ্রুতই শেষ করবো, যাতে অনেক বিরক্তিকর না হয়ে যায়, তার জন্য আমরা দ্রুতই শেষ করব। তার জন্য একটু ফাস্ট বলবো, সবাই খুব মনোযোগ দিবা। আর যখন ক্লাসের মাঝখানে কমেন্ট করতে বললে কমেন্ট করো। আর অন্য কিছু করার দরকার নাই, মেসেজিং বা আদার্স পোস্টে দেখার দরকার নাই। সবাই একটু মনোযোগ দিবা। আর আমি আবারও বলছি, আমি একটু ফাস্ট বলবো আজকে, ঠিক আছে? আমরা শুরু করলাম। অধ্যায় 4, তড়িৎ রসায়ন। বইয়ের অনেকগুলো টপিকস আছে, আমরা যেখান থেকে কোশ্চেন আসে, অবজেক্টিভ আসে বা রিটেনের জন্য আসে, যেখান থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো দেখো আমরা লিখেছি, এই পাশে লিখেছি। কি? পরিবাহী থেকে কোশ্চেন আসতে পারে, ফ্যারাডের সূত্র থেকে আসতে পারে, তড়িৎদ্বার বিভব যে পার্ট ওখান থেকে আসতে পারে, জারণ বিজারণ বিভব ওখান থেকে আসতে পারে, সক্রিয়তা সিরিজ, ধাতুর সমূহের সক্রিয়তা সিরিজ নিয়ে কোশ্চেন আসতে পারে, দ্রবণ চাপ, অসমোটিক চাপ, এই জিনিসটা নিয়ে অনেকের কনসেপ্টের সমস্যা হয়, এটা অনেক সময় দিয়ে দেয়, আসতে পারে। কোষ বিভব, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখানে সব সমীকরণও আছে। ভাই, যাদের সাউন্ড প্রবলেম হচ্ছে তোমরা হেডফোন ইউজ করো, হেডফোন ইউজ করো। ভাইয়া একটু লাউডলি বলবে, আর তোমরা হেডফোন ইউজ করো। আর কোষের প্রকারভেদ, ফুয়েল সেল, পিএইচ মিটার, আমরা এই টপিকস গুলো সবগুলো পড়বো। সবাই একটু মনোযোগ দাও, আমরা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, সবাই মনোযোগ, আমি জোরে বলছি, একটু সমস্যা নেই। একদম ফার্স্টে যে জিনিসটা হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা নিয়ে আমাদের বইয়ে অনেক কিছুই আছে, আমি একটু বলি। বইয়ে একদম ফার্স্টে দেওয়া আছে পরিবাহিতার ভিত্তিতে পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়: সুপরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী, 3টা জিনিস দেওয়া আছে ওইখানে। আমরা অল্প কিছু লাইন লিখে রাখ, মাত্র 5-6 লাইন লিখে রাখলেই হবে। 1 নম্বর হচ্ছে পরিবাহী। পরিবাহী, আচ্ছা আমি কালো কলম দিয়ে দিচ্ছি, এভাবে সবাই লিখে রাখো। সুপরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী। সুপরিবাহী হলো দুইটা: ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য। তবে এইভাবে লিখে রাখো। ইলেকট্রনীয় পরিবাহী আবার দুইটা, একটা হচ্ছে ধাতব, অধাতব। অধাতবের মধ্যে লিখে রাখো গ্রাফাইট। আর তড়িৎ বিশ্লেষ্য এখানে লিখে রাখো, আমি যেভাবে লিখছি সব এইভাবেই লিখে রাখো, যে একবারে সব হয়ে যাবে। সবল, দুর্বল, তড়িৎ,
অবিশ্লেষ্য। তবে এবার লিখো, আমি পড়ে দিচ্ছি। তড়িৎ অবিশ্লেষ্য নিচে লিখো জৈব যৌগ। সবাই লিখে রাখো, সবাই এইভাবে লিখো, অ্যাসিড আর লবণ। আর দুর্বলে একটা মনে রাখতেই হয়, এইচ এটা অবজেক্টিভ পরীক্ষা আছে। তাহলে সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো। একটা ডায়াগ্রামের মধ্যে যেগুলো কোশ্চেন আছে সেগুলো আমি সব বলে দিচ্ছি। এখান থেকে কোশ্চেন আসে কি, সুপরিবাহী পদার্থ কি? ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য। ইলেকট্রনীয় পরিবাহীতে কোশ্চেন আসলো নিচের কোনটি অধাতব পরিবাহী? গ্রাফাইট একটা অধাতব পরিবাহী, গ্রাফাইট একটা অধাতব পরিবাহী। ওখান থেকে আরেকটা অবজেক্টিভ আসছিল মার্কারি, এইচজি। এইচজি একটা তরল ধাতু, মার্কারি তরল ধাতব পরিবাহী, এই একটা কোশ্চেন আসছিল। আর তড়িৎ বিশ্লেষণীয় যে কোশ্চেন গুলো আছে, সবল তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো, আর তড়িৎ অবিশ্লেষ্য কোনগুলো। এখান থেকে তুমি মনে রাখবা জৈব যৌগ যেগুলো আছে, জৈব যৌগ কারা? যেমন সাপোজ CCl4 জৈব যৌগ, মিথেন CH4 জৈব যৌগ, মানে চিনি জৈব যৌগ, গ্লুকোজ জৈব যৌগ। যেগুলো জৈব যৌগ, জৈব অ্যাসিড বাদে, কি বললাম? সাউন্ড প্রবলেম বুঝবে, আরেকটু লাউড বলা যাবে। আচ্ছা, জৈব যৌগ, জৈব অ্যাসিড বাদে, মনোযোগটা কি বললাম? জৈব যৌগ, জৈব অ্যাসিড বাদ দিয়ে সেগুলো তড়িৎ অবিশ্লেষ্য, এটা একটু মনে রাখবা। তাহলে যদি তোমার পরীক্ষায় আসে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়, আমি অবজেক্টিভ সবাই একটু মনোযোগ দাও, দেখো স্ক্রিনশট নিয়ে রাখো। আমি শুরু করছি, আমি মুছলাম। এখান থেকে অবজেক্টিভ কিরকম আছে আমি একটু দেখি, সবাই মনোযোগ দাও। সাপোজ আমি কি বলেছি সবাই একটু এলাকা লিখে রাখো, যে জৈব যৌগ, জৈব জৈব অ্যাসিড বাদে, এটা সবাই লিখে রাখো, তড়িৎ অবিশ্লেষ্য। এটা স্টার দিয়ে সবাই খাতায় লিখে রাখো, জৈব যৌগ, জৈব অ্যাসিড বাদে কি লিখবা? তড়িৎ অবিশ্লেষ্য। সবাই একটু লিখো, এবং এটাই পরীক্ষায় আসে। কিরকম সবাই একটু মনোযোগ দাও। যদি পরীক্ষায় আসে গ্লুকোজ, গ্লুকোজ একটা জৈব যৌগ, এটা তড়িৎ অবিশ্লেষ্য। যদি পরীক্ষায় আসে চিনি, জৈব যৌগ। যদি পরীক্ষায় আসে কাঠ, আমরা তো মানে জানি যে জীব থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো সব মানে জৈব যৌগ। জৈব যৌগ এক্সেপ্ট জৈব অ্যাসিড বাদে এগুলো তড়িৎ অবিশ্লেষ্য। আরেকটা লাইন লিখে রাখো, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, জৈব অ্যাসিড দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। সবাই একটু মনোযোগ দাও, লিখে রাখো, জৈব যৌগ, জৈব অ্যাসিড বাদে সে তড়িৎ অবিশ্লেষ্য, আর জৈব অ্যাসিড দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। জৈব অ্যাসিড কারা? যেমন দেখো HCOOH ফর্মিক অ্যাসিড, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। জৈব অ্যাসিড যেগুলো সেগুলো কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আর জৈব অ্যাসিড বাদ দিয়ে বাকি সব জৈব যৌগ আছে। কেমন? পরীক্ষায় বললো ইথানল, ইথানল একটা জৈব যৌগ, জৈব অ্যাসিড না, এটা কি? তড়িৎ অবিশ্লেষ্য। যদি বলা হয় আর কি বলবো, কি বলবো CCl3H, ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম কি? জৈব যৌগ, জৈব অ্যাসিড না, তড়িৎ অবিশ্লেষ্য। যদি বলা হয় কাঠ, কাঠ জৈব যৌগ, জৈব অ্যাসিড বাদে তড়িৎ অবিশ্লেষ্য। তোমার বইয়ে যে উদাহরণগুলো আছে, তোমাদের সবাই দেখবা বইয়ে একটা বক্স আছে, ওই বক্সে সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎ অবিশ্লেষ্য অনেক কিছু আছে। ওখান থেকে কি বললাম মনে রাখবো কিভাবে? জৈব অ্যাসিড দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, বাকি যত জৈব যৌগ আছে সব হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। আমরা এই পরিবাহী যেটুকু লাগে আমরা আরেকবার রিক্যাপ করি, সবাই একটু মনোযোগ দাও। পরিবাহীকে তিন ভাগে ভাগ করা যায়, সুপরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী। সুপরিবাহীর মধ্যে লাগবে কি? ধাতব পরিবাহী আর অধাতব পরিবাহী, সরি ইলেকট্রনীয় পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য। ইলেকট্রনীয় পরিবাহী আবার দুই রকম, ধাতব পরিবাহী আর অধাতব। ধাতব পরিবাহীর মধ্যে একটা অবজেক্টিভ লাগে হচ্ছে মার্কারি তরল ধাতু, এই একটা অবজেক্টিভ লাগে। আর অধাতব পরিবাহীর মধ্যে লাগে গ্রাফাইট একটা অধাতব পরিবাহী।
তড়িৎ বিশ্লেষণের মধ্যে কি কি লাগবে? সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎ অবিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষ্য কি? সবল অ্যাসিড, সবল ক্ষার, লবণ। কেমন? সাপোজ HCl একটা সবল অ্যাসিড, সাপোজ H2SO4 সবল অ্যাসিড, এটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। সবল ক্ষার NaOH, KOH, এগুলো সব সবল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কি বলছি? জৈব অ্যাসিড দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। কানটা CH3COOH, HCOOH, যেগুলো জৈব অ্যাসিড সেগুলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আর জৈব অ্যাসিড বাদ দিয়ে বাকি যত জৈব যৌগ আছে, যেমন অ্যালকোহল, ক্লোরোফর্ম, চিনি, কাঠ, মিথেন, যা বলুক, প্রাকৃতিক গ্যাস, তেল, যা বলুক, জৈব অ্যাসিড বাদ দিয়ে বাকি যত জৈব যৌগ সবগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। ঠিক আছে? এর বাইরে ওখান থেকে আরেকটা জিনিস লাগে, স্পেসিফিক অবজেক্টিভের জন্য লাগে, একটা ওয়ার্ড আছে সুপার পরিবাহী। সুপার পরিবাহী মনে রাখবা, অতি নিম্ন তাপমাত্রায় পরিবাহিতা অসীম, রোধ শূন্য। কি বললাম? দুটো ওয়ার্ড, অতি নিম্ন তাপমাত্রা, অতি নিম্ন তাপমাত্রা, পরিবাহিতা অসীম, পরিবাহিতা অসীম, রোধ শূন্য। সুপার পরিবাহিতা তিন জায়গায় মনে রাখলে হয়, অতি নিম্ন তাপমাত্রায় পরিবাহিতা অসীম, রোধ শূন্য, তাকে সুপার পরিবাহী বলা হয়। এইটুকু মনে রাখলেই হবে, অনেক সময় সংজ্ঞাটা আসে। আর ওখান থেকে আরেকটা জিনিস আসে, অর্ধ পরিবাহীর উদাহরণ বা সেমিকন্ডাক্টর। আমরা ফিজিক্সে আমরা পড়েছি সিলিকন, জার্মেনিয়াম, এগুলো অর্ধ পরিবাহী। এর বাইরে এখান থেকে আর কিছু লাগবে না। এরপর আমরা আরেক পরের 2 পেজ পড়া যায়, মানে পরিবাহিতা পরিবাহী যেটুকু সেটুকু আমরা পড়ে ফেললাম। সব আমি ফার্স্ট বলছি, পরে আবার সবাই ক্লাসটা রিক্যাপ করে দেখে নিও। পরিবাহিতা গাই, পরিবাহিতা নিয়ে 3টা কথা আছে, আমি সব শিখিয়ে দেবো, টেনশন নাই। প্রথম কি আছে? আপেক্ষিক আমি বুঝিয়ে দেবো, সমস্যা নাই। আপেক্ষিক পরিবাহিতা। 2 নম্বর হচ্ছে তুল্য পরিবাহিতা, মনোযোগ দাও। 3 নম্বর হচ্ছে মোলার পরিবাহিতা। যে পরিবাহিতা 3টা আছে, আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতা। ফার্স্ট যে অবজেক্টিভটা আসে আপেক্ষিক, আপেক্ষিকের লাস্টে ক আছে, আপেক্ষিক পরিবাহিতাকে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়। কি বললাম? আপেক্ষিকের লাস্টে ক আছে, কতে কাপ্পা। তুল্য, তুল্যর লাস্টে ল আছে, লতে ল্যামডা। আর মোলার লাস্টে ম আছে, মতে মিউ। এটা পরীক্ষা আসে, কোন পরিবাহিতাকে কি দিয়ে প্রকাশ করা হয়। ফার্স্ট অবজেক্টিভ আপেক্ষিক, লাস্টে ক আছে, কতে হচ্ছে কাপ্পা। তুল্য, লাস্টে ল আছে, লতে হচ্ছে ল্যামডা। আর মোলার, ম আছে, মতে মিউ। সবাই পরীক্ষায় আসে যে কোন পরিবাহিতাকে কি দিয়ে প্রকাশ করা হয়। পরিবাহিতা কয় রকম? 3 রকম, আপেক্ষিক, তুল্য আর মোলার। আপেক্ষিকের লাস্টে ক আছে, কতে কাপ্পা। তুল্যর লাস্টে ল আছে, লতে ল্যামডা। আর মোলারের ফার্স্টে ম আছে, মতে হচ্ছে মিউ। এই কোন পরিবাহিতা কি পরীক্ষায় আসে? আমি একটু মুছলাম, দেখি কে কেমন পারো, সবাই একটু মনোযোগ দিয়ে বলো তো। মোলার পরিবাহিতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? সবাই একটু কমেন্ট করো তো দেখি, মোলার পরিবাহিতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? মোলার পরিবাহিতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? মিউ, 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 গুড। ওকে, ঠিক আছে, সবাই কমেন্ট করছে। এটা গেল, আমরা পরিবাহিতাকে প্রকাশ করলাম। তারপরে ওইখানে দেখবা বইয়ে অনেক কঠিন কিছু লেখা আছে, আমি জাস্ট এক লাইনে সবটা ব্যাখ্যা করে দিচ্ছি, মনোযোগ দাও, জাস্ট একটা লাইন লেখো। ঘনমাত্রা সমানুপাতিক
আপেক্ষিক পরিবাহিতা, ব্যস্তানুপাতিক, তুল্য পরিবাহিতা। সবাই একটা স্ক্রিনশট নাও তো, স্ক্রিনশট নিয়ে লেখো, কমেন্ট করো। স্ক্রিনশট নাও। ঘনমাত্রা, সমানুপাতিক, আপেক্ষিক পরিবাহিতা, ব্যস্তানুপাতিক, তুল্য পরিবাহিতা নিয়েছো? তো আমি এটা বুঝিয়ে দিচ্ছি। অনেক সময় পরীক্ষা আসে আপেক্ষিক পরিবাহিতা কখন বাড়ে কখন কমে, বা কার আপেক্ষিক পরিবাহিতা বেশি, তুল্য পরিবাহিতা কখন বাড়ে কখন কমে, বা কার তুল্য পরিবাহিতা বেশি। এটা আমি একটু দেখিয়ে দিই কেমন করে। বাস পরীক্ষা এরকম আসলো, 1% CH3 COOH আর 10% CH3 COOH দুটো আছে, 1% আর 10%। এই দুটার মধ্যে ঘনমাত্রা দেখো, এটা 1% বা 10%, এর ঘনমাত্রা বেশি। যার ঘনমাত্রা বেশি, আমি কি লিখছি, ঘনমাত্রা সমানুপাতিক আপেক্ষিক পরিবাহিতা, ব্যস্তানুপাতিক তুল্য পরিবাহিতা। যার ঘনমাত্রা বেশি তার আপেক্ষিক পরিবাহিতা বেশি কিন্তু তুল্য পরিবাহিতা কম। 1% আর 10%, যার ঘনমাত্রা বেশি তার আপেক্ষিক পরিবাহিতা বেশি কিন্তু তুল্য পরিবাহিতা কম। যার ঘনমাত্রা কম তার আপেক্ষিক পরিবাহিতা কম, তুল্য পরিবাহিতা বেশি। একবার তোমার বইয়ে এখানে অনেক বেশি পেঁচানো হয়েছে, এত প্যাচের মধ্যে আমরা যাব না। আমরা সিম্পল একটা ট্রিক্স দিয়েই সব মনে রাখবো। আমি আবার বলি, ঘনমাত্রা সমানুপাতিক আপেক্ষিক পরিবাহিতা, ব্যস্তানুপাতিক তুল্য পরিবাহিতা। 1% আর 10%, 1% হয়, 1% এর ঘনমাত্রা বেশি, আপেক্ষিক পরিবাহিতা বেশি, তুল্য পরিবাহিতা কম। আর 10% হচ্ছে ঘনমাত্রা বেশি, আপেক্ষিক পরিবাহিতা বেশি, তুল্য পরিবাহিতা কম। সবাই একটু কমেন্ট করে বলো তো দেখি কেমন পারো। 5% আর 50%, কার তুল্য পরিবাহিতা বেশি? এটা এ, এটা বি। এ আর বি এর মধ্যে কার তুল্য পরিবাহিতা বেশি? সবাই একটু কমেন্ট করো তো, তুল্য পরিবাহিতা বেশি, কমেন্ট করো। এ আর বি এর মধ্যে কার তুল্য পরিবাহিতা বেশি? সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, ওপি মল্লিক কমেন্ট করছে এ। ওপি মল্লিক এ কমেন্ট করেছে, আচ্ছা। অনন্ত হীরা এ, শেখ রুয়েন রহমান এ, তিতলি সরকার নন্দিতা সবাই মোটামুটি এ কমেন্ট করছে। সবাই এটা বুঝেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উত্তর এ হবে, যার ঘনমাত্রা বেশি আর তুল্য পরিবাহিতা কম, আর যার ঘনমাত্রা কম তার তুল্য পরিবাহিতা বেশি। এই জিনিসটা অনেক কঠিন ছিল, আশা করি সহজে বুঝেছো, বেসিক ক্লিয়ার হওয়ার কথা। এটা একটু মনোযোগ দিবা, ঠিক আছে? আমরা একটু দ্রুত রিক্যাপ করে পরিবাহিতা স্কিপ করব। পরিবাহিতা আবার একটু মনোযোগ দাও। ধাতব পরিবাহী, অধাতব পরিবাহী। ধাতব পরিবাহীর মধ্যে মার্কারি তরল ধাতু, অধাতব পরিবাহী গ্রাফাইট অবজেক্টিভ আসছে। জৈব অ্যাসিড দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর বাদ বাকি সব জৈব যৌগ তড়িৎ অবিশ্লেষ্য। পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা, তুল্য ল্যামডা, মোলার মিউ, এটা আসে। আর ঘনমাত্রার সাথে সম্পর্ক কি? ঘনমাত্রা সমানুপাতিক আপেক্ষিক পরিবাহিতা আর ব্যস্তানুপাতিক তুল্য পরিবাহিতা। তোমরা সবই পেরেছো। আমরা পরিবাহিতাটা মুছলাম। এরপর সেকেন্ড টপিক, ফ্যারাডের সূত্র। সবাই একটু মনোযোগ দাও। ফ্যারাডের সূত্র আমরা ছোটবেলা থেকে, মানে সেই ক্লাস 9 থেকে পড়ে আসছি। অনেক কিছু W=ZIT বা MIT বা NF বা অনেক কিছু শিখেছি। বাট এখান থেকে যেটুকু প্যাচ লাগে বা যেটুকু কেউ শিখায় না, আমরা সেটা আগে কনসেপ্টটা ক্লিয়ার করি। কারণ নরমালি সূত্র দিয়ে ম্যাথ কিন্তু আমরা অনেকেই পারি বা বইয়ে অনেক সুন্দর করে করা আছে, বাট কনসেপ্টে যে গ্যাপটুকু হয় সেটুকু আমি ক্লিয়ার করি। সবাই একটু মনোযোগ দাও। 1 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট সূত্রে সবাই দেখো, এক মোল ধাতু সমান যোজনী পরিমাণ ফ্যারাডে। এক মোল ধাতু সমান সমান যোজনী পরিমাণ ফ্যারাডে।
আর 1 মোল গ্যাস 1 মোল গ্যাস সমান সমান যোজনী গুণ 2 পরিমাণ ফ্যারাডে। যদি এটা লিখে রাখো আমি শিখিয়ে দিচ্ছি। সবাই ফার্স্ট লিখো। 1 মোল ধাতু যোজনী পরিমাণ ফ্যারাডে আর 1 মোল গ্যাস যোজনী গুণ 2 পরিমাণ ফ্যারাডে। তো সবাই একটু মনোযোগ দাও। আমি মুসলাম, ঠিক আছে? ফার্স্ট 1 মোল ধাতু, ধাতু কারা? সাপোজ অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সব কিছু আমরা সব জানি। তো 1 মোল ধাতুর জন্য কতটুকু ফ্যারাডে লাগবে? কি বললাম? যোজনী পরিমাণ ফ্যারাডে লাগবে। অ্যালুমিনিয়াম যোজনী কত? 3, এটার জন্য 3 ফ্যারাডে লাগবে। 1 মোল সোডিয়াম কি যোজনী পরিমাণ ফ্যারাডে লাগবে? তাহলে কি যোজনী 1 ফ্যারাডে। ম্যাগনেসিয়াম যোজনী 2 ফ্যারাডে। ক্যালসিয়াম যোজনী 2 ফ্যারাডে লাগবে। এটা পরীক্ষায় আসে যে 1 মোলের জন্য কত ফ্যারাডে লাগে। 1 মোল ধাতুর জন্য যোজনী পরিমাণ ফ্যারাডেটা পরীক্ষায় আসে। 1 মোল ধাতু যোজনী পরিমাণ ফ্যারাডে। এবার দ্বিতীয় একটা কথা মনোযোগ দাও। 1 মোল মানে আমরা জানি আণবিক ভর। অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত? 27 গ্রাম। 27 গ্রামের জন্য কয় ফ্যারাডে লাগে? 3 ফ্যারাডে। অনেক সময় এখান থেকে অবজেক্টিভ আসে কেন? 9 গ্রামের জন্য কত? 27 গ্রামের জন্য 3 ফ্যারাডে লাগে। 9 গ্রামের জন্য 3 গুণ 9 ভাগ 27 ফ্যারাডে সমান সমান 1 ফ্যারাডে। এরকম অঙ্ক আসে। এই অঙ্কগুলো আমরা পারবো, বাট মেন বেসিক লাইন কোনটা? 1 মোল ধাতুর জন্য যোজনী পরিমাণ ফ্যারাডে লাগে। তাহলে কি ফ্যারাডের সূত্রের ফার্স্ট লাইন কি শিখলাম? 1 মোল ধাতুর জন্য কি লাগবে? যোজনী পরিমাণ ফ্যারাডে। 1 মোল ধাতুর জন্য কি লাগবে? যোজনী পরিমাণ ফ্যারাডে। এবার সেকেন্ড লাইন আসো। কি বলেছি? 1 মোল গ্যাস 1 মোল গ্যাস। গ্যাস টাইপ কারা? H2, দেখছো এখানে দুইটা হাইড্রোজেন আছে। O2, দেখেছো দুইটা অক্সিজেন আছে। Cl2। 1 মোল গ্যাস যেহেতু দুইটা করে থাকে তাই যোজনী গুণ 2 পরিমাণ ফ্যারাডে। যোজনী গুণ 2। তাহলে হাইড্রোজেনের 1 মোল মানে কত? হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 গুণ 2, তাহলে 2 ফ্যারাডে লাগবে। ক্লোরিনের জন্য Cl2 যোজনী হচ্ছে 1, তাহলে 1 গুণ 2 সমান সমান 2 ফ্যারাডে লাগে। পরীক্ষায় যদি আসে যে অ্যালুমিনিয়ামের 1 মোল, আচ্ছা অ্যালুমিনিয়ামের 1 মোলের জন্য কয় ফ্যারাডে লাগবে? 3 ফ্যারাডে আমরা পারি। 1 মোল গ্যাসের জন্য সূত্র কি বলেছি? যোজনী গুণ 2 ফ্যারাডে। সবাই একটু কমেন্ট করো তো দেখি কেমন পারো। সবাই একটু কমেন্ট করো। আমি একটু কঠিন যাব নাকি সহজ করে বলবো? কঠিনটা যাই। অক্সিজেনের 1 মোল মানে কত গ্রাম? 32 গ্রাম না? অক্সিজেনের 1 মোলের জন্য 32 গ্রাম। বললো 32 গ্রাম অক্সিজেনের জন্য কয় ফ্যারাডে লাগবে? কত ফ্যারাডে? 32 গ্রাম অক্সিজেনের জন্য কত ফ্যারাডে লাগবে? সবাই একটু কমেন্ট করো দেখি। 32 গ্রাম অক্সিজেনের জন্য কয় ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? কমেন্ট করো। কণা বলতেছে 4 ফ্যারাড। তমাল, কৃষ্ণ, মৃধা, স্বপ্ন বলতেছে 4 ফ্যারাড। আর সায়ন্তিনী, শ্রাবণী বলতেছে 4 ফ্যারাড। সবাই 4 ফ্যারাড বলতেছে ভাই। সবাই কি ভুল বলতেছে? অক্সিজেনের যোজনী কত? 2। হ্যাঁ, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে যেহেতু 32 গ্রাম মানে কি 1 মোল, আর যেহেতু গ্যাস 2 গুণ 2 সমান সমান 4 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। এটা একবার পরীক্ষায় আসছিল। আমি দেখি কেমন পারো। সবাই একটু মনোযোগ দাও দেখি, বলো তো পরীক্ষায় আসছে কেমন পারো। কেমন বলো তো? হাফ প্রজ্বলনের জন্য কত ফ্যারাডে লাগবে? এখন ওই 4 ফ্যারাডই আসছে। আচ্ছা, 4 ফ্যারাডে লাগবে। কণা বলতেছে 1 ফ্যারাড। তারান্নুম মামুন বলতেছে 1 ফ্যারাড। অমিশুর দিশা 1 ফ্যারাড। সবাই প্রান্ত দাস 1 না, ফ্যারাড। সবাই বুঝেছে। সবাই এগুলো আমরা শিখলাম। 1 মোল ধাতুর জন্য যোজনী পরিমাণ ফ্যারাডে আর 1 মোল গ্যাস এর জন্য কি যোজনী গুণ 2 পরিমাণ ফ্যারাডে। ঠিক আছে, দুটো লাইন শিখলাম। আর 3 নম্বর জিনিস যেটা আবার প্যাচ লাগে, আমরা একটু শিখি, সেটা হচ্ছে তুল্য ভর। কি শিখবো? তুল্য ভর। কি শিখলাম? তুল্য ভর। মনোযোগ দাও। তুল্য ভর। তুল্য ভরের অ্যাকচুয়াল কনসেপ্ট
তোমার দরকার না, আমি যদি শিখাই দিব, বাট এত ডিপ দরকার না। তুল্য ভরের অ্যাকচুয়াল হচ্ছে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিয়ে যত গ্রাম পাওয়া যায়। মানে কঠিন কথাবার্তা দরকার নাই, তুমি যে হেডলাইন লিখে রাখো তুল্য ভর সমান সমান লিখো, এ সমান সমান লিখো ধাতুর 1 মোল বাই যোজনী। আর একটা ব্যতিক্রম আছে, কে এম এর উপরে 5 দিয়ে ভাগ করতে হয়। একটা হচ্ছে K2 CR2O7 ভাগ 6। সরি মনোযোগ দিয়ে দেখো। তুল্য ভরের চারটা সূত্র সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। ধাতুর ক্ষেত্রে 1 মোল ভাগ যোজনী, লবণের ক্ষেত্রে 1 মোল ভাগ ক্যাটায়নের মোট চার্জ। দেখো দেখো, Km এর উপর 5 দিয়ে ভাগ করতে হয়, K2 CR2O6 6 দিয়ে ভাগ করতে। আরেকটা সরি, ই অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের ভর ভাগ হাইড্রোজেন সংখ্যা। তো এগুলো সব ভর, কিন্তু 1 মোলের ভর। পাঁচটা তুল্য ভরের 5টা সূত্র মনোযোগ দিয়ে লিখে রাখো। ধাতুর ক্ষেত্রে 1 মোলের ভর ভাগ যোজনী, লবণের ক্ষেত্রে 1 মোলের ভর ভাগ ক্যাটায়নের মোট চার্জ, অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের ভর ভাগ হাইড্রোজেন সংখ্যা। Km এর উপর জন্য 5 দিয়ে ভাগ করতে হবে, আর K2 CR2 এর জন্য 6 দিয়ে ভাগ করতে হবে। সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আমি শিখিয়ে দিচ্ছি। দ্রুত লেখো, তুল্য ভর সমান সমান ধাতুর ক্ষেত্রে 1 মোলের ভর ভাগ যোজনী, লবণের ক্ষেত্রে 1 মোলের ভর ভাগ ক্যাটায়নের মোট চার্জ, অ্যাসিডের বলতে অ্যাসিডের ভর ভাগ হাইড্রোজেন সংখ্যা। আর দুটো ব্যতিক্রম আছে, KMnO4 আর K2CR2O7, তাকে 5 দিয়ে ভাগ করতে হয় আর 6 দিয়ে করতে হয়। কেন করতে হয় এত ডিটেইলস যাওয়ার দরকার নাই, আমি একটু মুছলাম, দেখি কেমন পারো। এটা আমি মুছলাম, ঠিক আছে। যদি বলে যে অ্যালুমিনিয়ামের তুল্য ভর কত, ধাতু, অ্যালুমিনিয়ামের ভর কত 27, যোজনী কত 3, 27 ভাগ 3 9 গ্রাম। যদি বলা হয় জিঙ্কের তুল্য ভর কত, জিঙ্কের ভর হচ্ছে 65.3, যোজনী কত 2, ভাগ 2 32.7। বুঝেছি ধাতুর ক্ষেত্রে। যদি বলা হয় জিঙ্ক না ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ভর কত 40, ভাগ যোজনী হচ্ছে 2, তাহলে হচ্ছে 20 গ্রাম। আমি কি বুঝাইতে পেরেছি যে ধাতুর ক্ষেত্রে তুল্য ভর কি, ধাতুর 1 মোলের ভর বা আণবিক ভর ভাগ যোজনী। যদি বলা হয় লবণের ক্ষেত্রে, লবণ কেমন, যদি বলা হয় NaCl, তাহলে NaCl এর ক্ষেত্রে কি বললাম, ভর হচ্ছে 58.5 বা ক্যাটায়নের মোট চার্জ, ক্যাটায়ন আছে একটা প্লাস, 1 দিয়ে ভাগ করব, 58.5 থাকবে। বা যদি বলা হয় না এটা না, কি লবণ দিব, কি লবণ দিব, Na2CO3 সোডিয়াম কার্বনেট, এর তুল্য ভর কত। লবণের ক্ষেত্রে কি 1 মোলের ভর, এর ভর হচ্ছে 106, আর ক্যাটায়নের মোট চার্জ, সোডিয়াম আছে দুইটা, প্লাস প্লাস মানে 2, যে কত হবে 53। আমি কি বুঝাইতে পেরেছি, লবণের তুল্য ভর হচ্ছে লবণের ভর ভাগ ক্যাটায়নের মোট চার্জ। এবার আসো অ্যাসিড, অ্যাসিডের ভর ভাগ হাইড্রোজেন সংখ্যা, যেমন H2SO4, এর ভর হচ্ছে 98, আর হাইড্রোজেন কয়টা আছে দুইটা, ভাগ 2 কত হবে 49। আমি কি বুঝাইতে পারিলাম তুল্য ভর কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? সবাই একটু লেখো তো ভাইয়া, ক্লিয়ার কনসেপ্ট তুল্য ভরের কনসেপ্ট? জিঙ্কেরটা আরেকবার শুনতে যাচ্ছে। জিঙ্কের টাকা, ঠিক আছে অবশ্যই। জিঙ্ক, জিঙ্কের ভর কত 65.3, জিঙ্কের জন্য কত +2 না, ধাতুর 1 মোলের ভর ভাগ 2, 65 ভাগ 2 করলে কত হয় 32.7 হয়।
তুল্যভাবে সবার ক্লিয়ার হয়েছে? দেখি কেমন পারো, সবাই একটু কমেন্ট করবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার, গুড। আমি দেখি কেমন ক্লিয়ার, আমি হ্যাঁ। দেখতে চাই সবাই কতটুকু পারে। পরীক্ষায় আসলো একটু কঠিন লবণ দিয়ে, সহজ লবণ দিলে তো তোমরা পারবা। কোন লবণটা দেওয়া যায়? ক্যালসিয়াম কার্বনেট এর তুল্য ভর কত? দেখি কমেন্ট করো সবাই। ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর কত? কি কমেন্ট করো সবাই, দেখি কেমন ক্লিয়ার। ঐশ্বর্য আমিন বলতেছে 50। 50, তাই? পপি মল্লিক 50। তারপরে সায়ন্তিনী শ্রাবন্তী 50। সবাই প্রান্ত দাস 50। তাহলে সবাই পারে ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভর হচ্ছে 100, আর যোজনী কত? ক্যাটায়ন প্লাস 2, 2 সমান সমান 50। যাক, তুল্য ভরের কনসেপ্ট সবার ক্লিয়ার হলো। কিন্তু কোশ্চেন হচ্ছে ভাইয়া, আপনি যে এই তুল্য ভর পড়াইলেন, তুল্য ভর পড়ে আমার কি লাভ? হ্যাঁ, আপনি যে তুল্য ভর পড়ালেন, তুল্য ভর পড়ে আমার কি লাভ? যে জিনিসটা কখনোই তোমাদের কেউ শিখায় নাই, গ্যারান্টি, এটা তোমাদের কেউ শিখায় নাই। সবাই লিখে রাখো, যার তুল্য ভর বেশি সে তড়িৎদ্বারে বেশি জমা হবে। আবার আর সব আবার এই জিনিস। যার তুল্য ভর বেশি সে তড়িৎদ্বারে বেশি জমা হবে। সবাই লিখো, যার তুল্য ভর বেশি সে তড়িৎদ্বারে বেশি জমা হবে। এক ফ্যারাড দিলে, কারণ তুল্য ভর মানে এক ফ্যারাডে বিদ্যুতের শক্তি। সবাই লিখেছো? এবার আমরা দেখি, আমাদের বইয়ে একটা অবজেক্টিভ আছে কি, কোন দ্রবণে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর SiCl4 চারটা লবণ দেওয়া আছে। এই চারটা লবণে তড়িৎ প্রবাহিত করলে কি, 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে কোন ধাতু বেশি জমা হবে? এটা অবজেক্টিভ এরকম আছে, কোনটি বেশি পরিমাণে জমা হবে। আমি তুল্য ভর বের করব। সোডিয়ামের ধাতু, যেহেতু ধাতু জমা হবে, কোন ধাতু জমা হবে বলেছে, ধাতু বলেছে যেহেতু, ধাতুর তুল্য ভর বের করব। সোডিয়াম করে ধাতু কি? সোডিয়াম। সোডিয়ামের ভর কত? 23 ভাগ 1 সমান সমান 23। ম্যাগনেসিয়াম ক্লোরাইড ধাতু, ম্যাগনেসিয়ামের ভর কত? ম্যাগনেসিয়ামের ভর আমি বলে দিয়েছিলাম 24 ভাগ 2 সমান সমান 12। অ্যালুমিনিয়ামের ভর কত? 27 ভাগ 3 সমান সমান 9। সিলিকনের ভর তো আমি ভুলে গেছি, কত হবে? 28 ভাগ 4 সমান সমান 7। তুল্য ভর সবচেয়ে বেশি কার? সোডিয়াম ধাতু, তাই সবচেয়ে বেশি জমা হবে কোনটা? সোডিয়াম। আমি কি কনসেপ্টটা বুঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? সবাই কমেন্ট করো তো। ক্লিয়ার সবাই বলে। কি বলে সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, একজন ক্লিয়ার বলছে, একজন না বলছে। আচ্ছা, আমি আরেকটু বলি, একটু কঠিন, একটু কঠিন। তুমি মনে রাখবা, তুল্য ভর যার বেশি হবে সে বেশি জমা হবে, এইটুকু মনে রাখলে হবে। আমি তুল্য, একবার তোমার অনুশীলনীতে একটা অবজেক্টিভ আছে, এরকম চারটা লবণ দেওয়া আছে, দিয়ে বলা আছে কোনটি বেশি জমা হবে। আমি বললাম যার তুল্য ভর বেশি সে বেশি পরিমাণে জমা হবে। আমি সবগুলো তুল্য ভর বের করব, বের করে দেখবো কার বেশি, সে বেশি পরিমাণে জমা হবে। ক্লিয়ার কেমন দেখি? এটা একটা ভাই ঢাকা ভার্সিটির কোশ্চেন। ঢাকা ভার্সিটির কোশ্চেন ভাই একটু ট্রিক্স দেয়, একটু মানে যতটা তুমি সহজে ভাববা এত সহজে ওরা দিবে না।
দেখি তো কেমন পারো, সবাই একটু কমেন্ট করো তো। সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড আর কপার ক্লোরাইড। এটা এ, এটা বি, এটা সি। গ্যাপ গ্যাপ দিয়ে সোডিয়াম ক্লোরাইড, বি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, আর সি হচ্ছে কপার ক্লোরাইড। দিয়ে বললো 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে কোনটি সবচেয়ে বেশি জমা হবে? সবচেয়ে বেশি বলছি, কারণ তো এ বি সি, কোন ধাতু সবচেয়ে বেশি জমা হবে? এটা যে পারো তাকে আমি গিফট দিব। ভাইয়া গিফট দিবে, সবাই তাড়াতাড়ি কমেন্ট করে তাকে ফেলো। গিফট দিব, সত্যি কথা, গিফট ভাউচার দিব। ভাইয়ার কিটক্যাট গিফট। আগের একটা কমেন্ট এরশাদ পেয়েছিল মনে আছে আমার, আর তিনজন পেয়েছিল। এটা পারলে আমি গিফট দিব। এই কে পারে? ভাইয়া প্রথমে বলছে অনন্ত হীরা, কপার। কপার, অনন্ত হীরা। অপি মল্লিক বলছে কপার। কপার। তারান্নুম বলছে কপার, তারপরে শেখ রুয়েনও কপার মানে 3 নম্বর কপার বলতেছে। সবাই কপার। তাহলে সবাইকে গিফট দিয়ে দিলাম। কাটাকাটি কাটাকাটি। ইয়েস, গুড। সোডিয়াম কত? 23/1। ক্যালসিয়াম কত? 40/2। কপার কত? 63.5/2। এটা হচ্ছে 23, এটা হচ্ছে 20, আর এটা কত? 31.7। আর দেখছো, সবচেয়ে বেশি কিন্তু এর তুল্যভার বেশি। যার তুল্যভার বেশি সে সব থেকে বেশি জমা হবে। এর থেকে কঠিন আর সম্ভব না। তুল্যভরে এর বাইরে কোনো সিঙ্গেল কোশ্চেন নাই, কোনো বইয়েই নাই। গুহ স্যার বলো, হাজারি স্যার বলো, মনিমুন স্যার বলো, কবির স্যার বলো, যাই বলো, তুল্যভরে এর বাইরে কোনো সিঙ্গেল লাইন দরকার নাই। আমরা শিখলাম ফ্যারাডের সূত্র, যেগুলো কেউ পড়াই না, খুব প্যাচ লাগে, সেটু ক্লিয়ার করলাম। কি? ধাতুর 1 মোলের জন্য যোজনী পরিমাণ ফ্যারাডে, গ্যাসের 1 মোলের জন্য যোজনী গুণ 2 পরিমাণ ফ্যারাডে। তুল্যভর বের করার নিয়ম শিখলাম। আর তুল্যভর দিয়ে কি শিখলাম? তুল্যভর যার বেশি হবে সে তড়িৎদ্বারে বেশি জমা হবে। তুল্যভর যার বেশি হবে সে তড়িৎদ্বারে বেশি জমা হবে। এবার পরীক্ষা আসলো, এটা তোমাদের বোর্ড কোশ্চেন, যশোর বোর্ডের কোশ্চেন এরকম ছিল। পাত্র ক, পাত্র এ, পাত্র বি এরকম দেওয়া ছিল। দিয়ে বলছিল জিঙ্ক আর জিঙ্ক সালফেট ছিল, কপার সালফেট, SO4 আর ZnSO4। দিয়ে গ নম্বরে ছিল 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কোন পাত্রে বেশি ধাতু জমা হবে? মন্তব্য করো। পারো তো সবাই? এটা তোমার 10 নম্বরের কোশ্চেন। ফুয়াদ বলতেছে বি। ফুয়াদ বি বলছে। হ্যাঁ, তারপরে আপনার সায়ন্তিনী শ্রাবন্তী এও বি বলতেছে, অপি মল্লিক জিঙ্ক, হ্যাঁ মানে বি। ওকে, অনন্ত হীরা বি, মাহবুবা ইসলাম ইমু বি, সবাই বি বলতেছে। এটা সবাই বুঝেছে যে এই ধরনের কোশ্চেন আসে ফ্যারাডের সূত্র থেকে। আর ঘ ভাগে আসে যেটা আমরা শিখেছি, W সমান সমান ZIT, এই জিনিসটা আমরা সবাই জানি, বইয়ে পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, এরকম অঙ্ক আমরা সবাই করেছি। W সমান সমান ZIT, Z এর মান সময় বইয়ে দিয়ে দেয়, সবাই একটু মুখস্থ রাখবা। Z এর মানগুলো একটু মুখস্থ রাখতে হবে, মানে এখন না হোক, আজকে না রাখো, এখান থেকে মেডিকেল অ্যান্ড মুখস্থ রাখতে হবে তিনটা। সিলভার সমান সমান 0.001118, কপার সমান সমান পয়েন্ট, আমি যেভাবে পড়ছি সেভাবে পড়বা। ফোন নাম্বার, সিলভারের ফোন নাম্বার 0.001118, 0.001118, কপার কি 3টা 0 329 বা 33, এরকম 3টা 0 33। কপারের জন্য 3টা 0 33, কপারের জন্য 3টা 0 33, 33 না বলে 329 অনেক সময় বলে, একই কথা।
কপারের জন্য 3টা শূন্য 329, আর একটা কি হাইড্রোজেনের জন্য 0.4টা শূন্য 104, 0.4টা শূন্য 104, তিনটা মান তো মুখস্থ রাখতে হবে। যেভাবে বলছি সেভাবে মুখস্থ রাখো। সিলভারের ফোন নাম্বার কত? 001118, 001118, 001118 ফোন নাম্বার 001118। আমাদের বাংলাদেশের ফোন নাম্বার কিরকম করে বলো জানো? 01712 4টা শূন্য 32 কত ইংলিশ? 01712 4টা শূন্য 32। যাও আমরা ভাবে না বলি। সিলভারের কত? 001118, কপারের কত? 3টা শূন্য 329, হাইড্রোজেনের 4টা শূন্য 104। এটা মেডিকেলে লাগবে বা ভার্সিটিতে লাগবে, এখন মুখস্থ রাখতে পারলে ভালো। এখান থেকে যে W = ZIT এর যে ম্যাথ আসে আমার বইয়ে TIZ সব দিয়ে দেবে, আমরা পারবো। ফ্যারাডের সূত্র সম্পূর্ণ আমরা শিখলাম। আমরা আবার একটু বলি ফ্যারাডের সূত্রে কি কি শিখলাম। আমরা সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করা লাগবে। সবাই কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমাকে দেখিয়ে আচ্ছা ব্লার। আচ্ছা সাদিদা শামসিমি নাকি না সরি সাদিরা হাসিমি, তোমার নামটা স্কিপ হবে না ইনশাআল্লাহ, এরপর থেকে তোমার নামটা আমি বলবো। ঐশী তোমার নামটাও বলতে হবে, হ্যাঁ ঐশীর নামও বলেছি। সায়ন্তিকা শ্রাবণীর নাম বলেছি। আচ্ছা সিমির নাম বলেছি। প্রান্ত দাস ক্লিয়ার, ঐশী ক্লিয়ার, গুড। তাহলে আমরা এরপরে সেকেন্ড যাই, তড়িৎদ্বার বিভব। সবাই একটু মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মনে সত্যি লাগবে, একবারে শিখবো আমরা, একবারে শিখবো, ঠিক আছে? তড়িৎদ্বার বিভব, অ্যানোড ক্যাথোড, অ্যানোড ক্যাথোড। এবং তুমি আজকে বা তুমি সবাই জানো, মাথায় সেট করে রাখো, অ্যানোড আর ক্যাথোড, অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। যে যে পাত্রই বলি, সে তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ বা যাই বলি, অ্যানোডে কি হয়? জারণ, আর ক্যাথোডে কি হয়? বিজারণ। অ্যানোডে জারণ হয় আর ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। অ্যানোডে জারণ হয় আর ক্যাথোডে বিজারণ হয়, এটা আমরা জানি। এবার দ্বিতীয় কথা, জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করা, আমরা সবাই জানি এটা। জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করা। আর বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, আর বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। আবার বলি, জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে পরীক্ষায় আসলো, মনোযোগ দাও, পরীক্ষা পরে আসবে, আগে আমি শিখাইনি। তাহলে সবাই একটু মনোযোগ দাও। ধাতু সমূহের সক্রিয়তা সিরিজ আছে, মনোযোগ দাও। ধাতু সমূহের সক্রিয়তা সিরিজ বইয়ে আছে, আমরা সবাই জানি। সক্রিয়তা সিরিজে উপরের থেকে নিচে অনেকগুলো ধাতু দেওয়া আছে, আমরা জানি কিরকম। সবাই জানি, সবাই শিখেছি। আমি অল্প কটা জানি, সব জানি না, আমি যে কটা জানি সেই কটা আমি লিখলাম। ধাতু সমূহের সক্রিয়তা সিরিজ, সবাই একটু মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ধাতু সমূহের সক্রিয়তা সিরিজ, সক্রিয়তা সিরিজ মানে বলছে যে প্রথমে সে বেশি সক্রিয়। কি বললাম? যে প্রথমে সে বেশি সক্রিয়। প্রথমে লিথিয়ামটা না লিখলে তো পাপ হবে, পাপ। সবার উপরে লিথিয়াম আছে। যে প্রথমে সে বেশি সক্রিয়, আমরা সবাই জানি যে প্রথমে সে বেশি সক্রিয়। মনোযোগ দিও, খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। আমরা সবাই কি জানি? ধাতু ইলেকট্রন ত্যাগ করে। যে ধাতু বেশি সক্রিয় সে বেশি ইলেকট্রন ত্যাগ করবে। কি বললাম? ধাতু ইলেকট্রন ত্যাগ করে। যে ধাতু বেশি সক্রিয় সে বেশি ইলেকট্রন ত্যাগ করবে। মনোযোগ দাও, ইলেকট্রন ত্যাগ মানে কি বলেছি? জারণ। মনোযোগ দাও, আমি একটু কঠিন, আমি সব সহজ করে দিচ্ছি। জারণ মানে হচ্ছে সারণ।
কারণ মানে কি ত্যাগ করা, মানে ত্যাগ, ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে জারণ। আমরা সবাই এটা জানি। সবাই একটু মনোযোগ দাও, আমি ঠান্ডা মাথায় বলছি, মনোযোগ দাও। যে ধাতু বেশি সক্রিয়, খুব মনোযোগ দাও, যে ধাতু বেশি সক্রিয় সে ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে মানে জারণ হয়। ইলেকট্রন ত্যাগ করে মানে কি জারণ হয়। তা আমরা জানি অ্যানোড আর ক্যাথোড এর মধ্যে জারণ কোথায় হয়? অ্যানোডে। তাহলে সে অ্যানোড রূপে কাজ করবে। চারটা কথা বলছি। যে ধাতু সক্রিয় সে ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে মানে কি জারণ হয়। জারণ কোথায় হয়? অ্যানোডে হয়। অ্যানোডে জারণ হয়। যে ধাতু সক্রিয় না সে ইলেকট্রন ত্যাগ করে না, কি করে? ইলেকট্রন গ্রহণ করে, মানে বিজারণ হয়। সে কি হবে? ক্যাথোড রূপে কাজ করবে। চারটা লাইন মনোযোগ দাও। যে উপরে সে সক্রিয়, তার মানে সে ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে মানে কি এইভাবে শিখবা, জারণ হয়। জারণ হয় মানে কি অ্যানোড। আর যে নিচে সে সক্রিয় না, সক্রিয় না, ইলেকট্রন ত্যাগ না করে করবে, গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে মানে বিজারণ হয়, মানে সে ক্যাথোড। এটা যেন ভুল না হয়। বেশি সক্রিয় ইলেকট্রন ত্যাগ করে, জারণ অ্যানোড। সক্রিয় না ইলেকট্রন গ্রহণ করে, বিজারণ ক্যাথোড। ঠিক আছে? তাহলে মনোযোগ দাও, পরীক্ষায় দিল এই চারটা ধাতু, অপশন এ, বি, সি, ডি। এই চারটার মধ্যে কোনটা অ্যানোড রূপে কাজ করবে? কমেন্ট করো তো। আমি আবার বুঝাই দিব, কমেন্ট করে দেখি কতটুকু বুঝছো। অনন্ত হীরা বলতেছে মানে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। আচ্ছা, তারপরে মুহতাসিম ফুয়াদ অ্যালুমিনিয়াম, তারান্নুম মামুন অ্যালুমিনিয়াম, মিষ্টি মিষ্টি সিরাজুল ইসলাম সবাই অ্যালুমিনিয়াম। আচ্ছা, যে বেশি সক্রিয় সে অ্যানোড রূপে কাজ করবে। ভেরি গুড, আমরা শিখেছি। আচ্ছা, আমরা বাকি দুটো জিনিস এরকম শিখলাম। এবার আচ্ছা, যাদের সাউন্ডে প্রবলেম হচ্ছে তারা একটু হেডফোন ইউজ করো। সাউন্ডে যাদের প্রবলেম তারা হেডফোন ইউজ করো। সাউন্ড তো ঠিক আছে, আমরা চেক করছি। এরপরে আমি আরো একটু জোরে বলছি, সমস্যা নাই। এরপরে এই যেটা জিনিস শিখেছি, সবাই একটু মনোযোগ দিও। সক্রিয় মানে কি বলো তো ভাইয়া? বিক্রিয়া করে। আপুরাও, সক্রিয় মানে কি? বিক্রিয়া করে। তাহলে যে বেশি সক্রিয় সে বিক্রিয়া করবে। যে বেশি সক্রিয় সে বিক্রিয়া করবে। বা যে কম সক্রিয় সে বিক্রিয়া করবে না। যদি এরকম বলে, সাপোজ পরীক্ষায় আসলো জিঙ্ক আর কপার। কপার হচ্ছে নিচে আর জিঙ্ক হচ্ছে উপরে। সক্রিয় কে? জিঙ্ক। বিক্রিয়া করবে, জিঙ্ক ধাতু বিক্রিয়া করবে। জিঙ্ক যোগ কপার সালফেট, জিঙ্ক ধাতু বিক্রিয়া করে, এই বিক্রিয়াটা হবে জিঙ্ক সালফেট যোগ কপার। এরকম বলতাম কপার যোগ জিঙ্ক সালফেট। কপার তো নিচে, সে জিঙ্কের থেকে তো সে সক্রিয় না, সে বিক্রিয়া করবে না, এই বিক্রিয়া হবে না। আসলে পরীক্ষায় দেয় নিচের কোনটা বিক্রিয়া করবে, নিচের কোনটা বিক্রিয়া করবে না। আমরা আরেকটা লাইন লিখবো কি, যে অধিক সক্রিয় তারা হচ্ছে বিক্রিয়া করে। বিক্রিয়া করে, বিক্রিয়া করে। নিচের যেগুলো তারা বিক্রিয়া করে না। উপরের গুলো তারা বিক্রিয়া করে আর নিচের গুলো বিক্রিয়া করে না। এখন একটা জিনিস সবাই মনোযোগ দাও। মনে করো এটা একটা পাত্র,
অনুরূপে কাচের পাত্র, এখানে এই পাত্র যদি বিক্রিয়া করে ফেলে, এই পাত্র যদি বিক্রিয়া করে ফেলে, বিক্রিয়া করলে পাত্র ক্ষয় হয়ে যাবে না? পাত্র যদি বিক্রিয়া করে, বিক্রিয়া করলে পাত্র ক্ষয় হবে না? পাত্র কি আর পাত্র থাকবে? থাকবে না, পাত্রী হয়ে যাবে, আর পাত্রী হবে না। যদি বিক্রিয়া করে পাত্র ক্ষয় হয়ে যায়, মানে কি ফুটা হয়ে যায়, পাত্র ফুটা হয়ে গেলে ফুটা পাত্রে তো কিছু রাখা যাবে না। তাহলে যে নিচের দিকে থাকে তারা তো বিক্রিয়া করে না, যারা নিচের দিকে থাকে তারা তো বিক্রিয়া করে না, ওরা পাত্র হবে, নিচের গুলো পাত্র হবে। নিচের গুলো পাত্র হবে, দেখে রাখো, নিচের গুলো পাত্র হবে। কারণ কি, আমার পাত্র বিক্রিয়া করলে ফুটা হয়ে যাবে, সেটা করানো যাবেই না। যারা নিচের গুলো তারা বিক্রিয়া করে না, তারা জীবনে ফুটাও হবে না, তার নিচের গুলো পাত্র হবে। ঠিক আছে, নিচের গুলো পাত্র হবে। একটু কঠিন করে ফেলছি সবগুলো, আমি আবার সহজ, সবাই একটু মনোযোগ দাও, আমি একবারে বলছি, খুব ঠান্ডা মাথা সবাই মনোযোগ। আমি জানি এটা কঠিন, এটা অনেক কঠিন ভাই, অনেক কঠিন, এবং তুমি আজকে কনসেপ্ট ক্লিয়ার করো, বিশ্বাস করো, তোমার অ্যাডমিশনের চান্স পাওয়া পর্যন্ত জিনিসটা কাজে লাগবে। মনোযোগ দাও। ধাতু সমূহের সক্রিয়তা সিরিজ, সক্রিয়তা সিরিজ মানে সক্রিয় দিয়ে ভাগ করা হয়। খুব মনোযোগ দাও। যে উপরে সে বেশি সক্রিয়, যে নিচে সে সক্রিয় না। সক্রিয় মানে কি, ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে মানে কি, জারণ হয়, জারণ হয় মানে কোথায় হয়, সে অ্যানোড রূপে কাজ করে। আর যেহেতু সে বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া হবে। যে নিচের দিকে সে বিক্রিয়া করে না, বিক্রিয়া না করলে কি পাত্র ফুটাও হবে না, সে পাত্র রূপে রাখা যাবে। সবাই মনোযোগ দেবে, দেখি পারো কিনা, দেখে আমি দেখি কতটুকু পারছো। আমি আবার লিখি, দেখি বলবা, আমি আবার বলবো, লিথিয়াম, দেখি কেমন পারো, পরীক্ষায় আসলো, দেখি কেমন পারো। বলো তো, কমেন্ট করো তো। কমেন্ট আসছে না। না, ময়রা তাসনিম, অনন্ত হীরা, মিষ্টি মিষ্টি, সবাই না বলতে। ভেরি গুড। 10টা পত্র মানে জিঙ্ক, 10টা ইউনিট কিন্তু জিঙ্ক, আর তামা মানে কপার সালফেট। এটা বিক্রিয়া হয়, যে বিক্রিয়া হলে কি পাত্র ফুটা হয়ে যাবে, আর পাত্র ফুটা হলে সে পাত্র রাখা যাবে না। অনেক সময় এরকম পরীক্ষায় দিয়ে দেয়, যে নিচের দিকে সে পাত্র হবে। আরেকটা কোশ্চেন আসতো, দেখি পারো কিনা। ইংলিশে যাবে নাকি যাবে না? না, না আসতেছে। আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝলাম এই জিনিসটা যেন ভুল না হয়। এবার একটু কঠিন হয়ে গেছে না? একটু কঠিন হয়ে গেছে। সবাই একটু, তুমি 1 মিনিট রেস্ট নিয়ে নাও, একটু নিজের মতো করে বুঝাই নাও, একটু কঠিন, এটা আসলেই কঠিন।
এবং এটা বুঝতে তোমার মানে কেমিস্ট্রি 4 অধ্যায়ের অর্ধেক শেষ, তুমি একটু ঠান্ডা মাথায় বুঝাই না। সবাই ক্লিয়ার হয়েছে? কমেন্ট করো সবাই ক্লিয়ার কিনা, এটা কমেন্ট করো যে ভাই ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই। একজন কমেন্ট করছে নিচের গুলো পাত্র উপরের গুলো পাত্রী। আচ্ছা ঠিক আছে, পাত্র নিচে পাত্র উপরে। এখনো সবাই ক্লিয়ার। মৈত্রী পূজা বলতেছে ক্লিয়ার, সাদিয়ারা বলতেছে ক্লিয়ার, অদ্রিকা, স্নিগ্ধা, নুসরাত, মিম ক্লিয়ার, মোটামুটি সবাই ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এরপরে সবাই একটু মনোযোগ দাও, দেখি কেমন ক্লিয়ার হয়েছে সবাই কি বলবে, ঠিক আছে? তবে একটু কঠিন। আমরা পাত্র আছে, দ্রবণ আছে। এখন সবাই একটু মনোযোগ দিও, খুব ইম্পর্টেন্ট একটা কথা। বলতো এই দ্রবণে সোডিয়াম আর সোডিয়াম প্লাস, দ্রবণে কোনটা থাকে? সোডিয়াম প্লাস আকারে থাকে নাকি সোডিয়াম ধাতু আকারে থাকে? বলতো দ্রবণের মধ্যে, এটা কমেন্ট করো। দ্রবণে সোডিয়াম প্লাস থাকে নাকি সোডিয়াম ধাতু থাকে? দ্রবণে কিভাবে থাকে? নুসরাত মিম বলতেছে সোডিয়াম প্লাস, মৈত্রী পূজা সোডিয়াম প্লাস, আচ্ছা হুমায়রা তাসনিম সোডিয়াম প্লাস। Yes. সবাই জানে। দ্রবণে অবশ্যই আয়ন আকারে থাকে। কি বললাম? দ্রবণে অবশ্যই কি আকারে থাকে? আয়ন আকারে থাকে। সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস করতে গেলে কি করতে হয়? ইলেকট্রন ত্যাগ করতে হয়। আবার বলি, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস করতে গেলে কি ইলেকট্রন ত্যাগ করতে হয়? সোজা কথায় দ্রবণে যেতে গেলে ইলেকট্রন ত্যাগ করতে হয়। লিখে রাখো, দ্রবণে যেতে গেলে ইলেকট্রন ত্যাগ করতে হয়। দ্রবণে যেতে গেলে ইলেকট্রন ত্যাগ করতে হয়। 1 নম্বর লাইন লিখো, অর্থাৎ দ্রবণ চাপ মানে ইলেকট্রন ত্যাগ করা, অর্থাৎ দ্রবণ চাপ মানে জারণ, অর্থাৎ দ্রবণ চাপ বেশি মানে জারণ কোথায় হয়? অ্যানোডে নাকি ক্যাথোডে? অ্যানোডে। চারটা লাইন হবে, স্ক্রিনশট নিয়ে রাখো, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো এটা। সবাই একটু কমেন্ট স্ক্রিনশট নিয়ে রাখো। দ্রবণে যেতে গেলে ইলেকট্রন ত্যাগ করতে হয়। কেন? কারণ দ্রবণে আয়ন আকারে থাকে। আমার লেখা পচা আমি জানি, এটা নিয়ে কমেন্ট করার দরকার নেই। দ্রবণে আয়ন আকারে থাকে। দ্রবণ থেকে কি করতে হয়? ইলেকট্রন ত্যাগ করতে হয়। ইলেকট্রন ত্যাগ মানে কি? দ্রবণ চাপ, অর্থাৎ মানে কি জারণ। জারণ কোথায় হয়? অ্যানোডে হয়। দ্রবণ চাপ বেশি মানে সে অ্যানোড। এই চারটা লাইন যদি উল্টা করে বলি, দ্রবণে যেতে না গেলে ইলেকট্রন গ্রহণ করতে হয়, অর্থাৎ দ্রবণ চাপের উল্টা বয়ে আছে অসমোটিক চাপ। অসমোটিক চাপ মানে কি? ইলেকট্রন ত্যাগ না করে উল্টা ইলেকট্রন গ্রহণ করা, অর্থাৎ অসমোটিক চাপ মানে ইলেকট্রন গ্রহণ মানে কি? বিজারণ। অর্থাৎ অসমোটিক চাপ বেশি মানে কি? যেহেতু বিজারণ, তাহলে সে ক্যাথোড রূপে কাজ করবে। আমি এক পাশ পড়বো আর এক পাশ লিখে নেব। আমি আবার বলছি, দ্রবণে যাইতে গেলে আয়ন হতে হয়, মানে ইলেকট্রন ত্যাগ করতে হয়। দ্যাট মিন্স জারণ বিক্রিয়া, দ্যাট মিন্স সে অ্যানোড। দ্রবণ থেকে সরে আসতে গেলে কি? ইলেকট্রন গ্রহণ করতে হবে, দ্যাট মিন্স অসমোটিক চাপ, মানে ইলেকট্রন গ্রহণ, দ্যাট মিন্স বিজারণ, দ্যাট মিন্স সেটা ক্যাথোড।
মনে থাকবে? ক্লিয়ার হয়েছে সবাই? বলো তো ক্লিয়ার কিনা, কমেন্ট করো। আমি বুঝাই দিব, সমস্যা নেই। সবাই ক্লিয়ার। সাদিয়ারা সিমি বলতেছে ক্লিয়ার। অনন্ত হীরা ক্লিয়ার। অন্তরা আচ্ছা। রায় সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তিনটা। এর মধ্যে সবার উপরে কে? সোডিয়াম। আমরা সবাই জানি সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ মানে কি? জারণ। সোডিয়াম এর দ্রবণ চাপ বেশি নাকি অসমোটিক চাপ বেশি? কমেন্ট করো তো। সোডিয়ামের কোনটা বেশি, দ্রবণ চাপ নাকি অসমোটিক চাপ? মাহবুবা ইসলাম ইমু বলতেছে দ্রবণ চাপ। তিতলি সরকার নন্দিতা দ্রবণ। অনন্ত হীরা দ্রবণ। অদ্রিকা স্নিগ্ধা দ্রবণ চাপ বেশি। নুসরাত মিম সবাই দ্রবণ চাপ বলতেছে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এবার দেখি সবাই কতদূর পারো। আমি একটু কেমন পারো দেখি। আচ্ছা, তিনটা বেশি কঠিন হয়ে যাবে। এরকম দিয়ে বলল এ বি সি এর মধ্যে কোনটা অ্যানোড রূপে কাজ করবে? কমেন্ট করো দেখি পারো কিনা। এটা পারলে তুমি বস, কেমিস্ট্রির বস, সত্যি কথা। এ বি সি এর মধ্যে কোনটা? কমেন্ট করো। হুমায়রা তাসনিম বলতেছে এ। তারপরে চন্ডী ভট্টাচার্য বলতেছে এ। মিষ্টি মিষ্টি এ। নুসরাত মিম এ। ভেরি গুড, সবাই পারছো। সবাই বস। সবাই বস, সবাই বস। এবার এ বি সি এর মধ্যে কোনটা পাত্র রূপে কাজ করবে? কমেন্ট করো। এ বি সি এর মধ্যে কোনটা পাত্র রূপে কাজ করবে? মাহবুবা ইসলাম ইমু বলতেছে সি। সানজিদা নাজনীন মেহেরিন বলতেছে সি। নাজনিস নুসরাত বলতেছে সি। নুসরাত মিম সি। সবাই ভেরি গুড, সবাই বস। ঘ নম্বর, বি এর দ্রবণ চাপ সম্পর্কে মন্তব্য করো। বি এর দ্রবণ চাপ এ আর সি এর সাথে তুলনা করো। মানে বি এর দ্রবণ চাপ এ এর থেকে বেশি নাকি কম, আর সি এর থেকে বেশি নাকি কম? বি এর দ্রবণ চাপ সম্পর্কে মন্তব্য করো। এটা একদম সুপার লেভেল, মানে কার থেকে বেশি কার থেকে কম। বি এর দ্রবণ চাপ সম্পর্কে মন্তব্য করো। এটা কঠিন না, এটা পারবে, এটা কেউ পারবে না।
এখন আগেরটার কমেন্টস আসছে। আচ্ছা, বি এর দ্রবণ চাপ কার থেকে বেশি, কার থেকে কম? আমরা পারবেই না, এই পারার কথা না। মাহবুবা ইসলাম ইমু বলতেছে এর থেকে কম, সি থেকে বেশি। ভাই আসলে একজন এখন পর্যন্ত করছে। তারপরে তিতলি সরকার নন্দিতা বলতেছে এর থেকে কম, সি থেকে বেশি। আসলে হ্যাঁ, এবার সব এর থেকে কম, সি থেকে বেশি। তাহলে পড়াশোনা বাদ, এই সব পারে, সবাই সব পারে। এরা সব পারে, এদের পড়ানোর দরকার নেই। এটা বুঝছি, এটা যদি পারি তবে তো এই কোশ্চেনটা বুয়েটের কোশ্চেন, এই দুটো পড়া না, এটা বুয়েটের কোশ্চেন। তুমি দেখো তাহলে এর থেকে ডিপ আর যাওয়ার কোনো সুযোগ নাই। ওই জায়গায় যে কনসেপ্টটা ছিল, কোনটা জারণ, কোনটা বিজারণ, কোনটা অ্যানোড, কোনটা ক্যাথোড, কোনটা পাত্র, কোনটা কি, সবটা সিরিজ কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা। কনসেপ্ট কি ক্লিয়ার? কমেন্ট করো ক্লিয়ার। কি বলে? কমেন্ট করো ক্লিয়ার কিনা। ক্লিয়ার। আমার কেমিস্ট্রি ওই জায়গায় খুব প্যাচ লাগে, কেউ কখনো শিখায় নাই, আমি গ্যারান্টি কেউ কখনো শিখায় নাই, কেউ শিখায় নাই তোমার। এটা শেষ করলাম, এরপরে আমরা আবার একটু কিছু বইয়ের টপিকসে যাই যেগুলো ইম্পর্টেন্ট, অনেক পারি। আচ্ছা, কোষ বিভব নিয়ে কিছু কথাবার্তা দেওয়া আছে, অ্যানোডের জারণ যোগ ক্যাথোডের বিজারণ নিয়ে কিছু কথাবার্তা দেওয়া আছে, আমরা ওইগুলো একটু পড়বো, মনোযোগ দাও। এখানে একটু মুখস্থ পাঠ তো, আমরা একটু দ্রুত যাবো, ঠিক আছে? আমরা বেসিক পার্টটুকু খুব স্লো শিখেছি, প্রথম দিকে কিছু মুখস্থ পাঠ ছিল, মাঝে বেসিক, এবার লাস্টে আবার মুখস্থ পাঠ। আমরা দ্রুত যাই, সবাই একটু মনোযোগ দাও, আমি যেগুলো বলবো সবাই মনে রাখবা আর মিলাই নিবা, ঠিক আছে? এক নম্বর হচ্ছে কোষ বিভব। আমরা একটু আগে শিখলাম অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়, তাহলে অ্যানোডের জারণ বিভব যোগ ক্যাথোডের বিজারণ বিভব, অ্যানোডের জারণ বিভব যোগ ক্যাথোডের বিজারণ বিভব, ঠিক আছে? এখন একটা মনোযোগ দাও, আমি একটু একটা জিনিস শিখাই, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি ওকে, সবাই আবার প্লিজ, আর 10 মিনিট আমি নিব, মাত্র 10 মিনিট, কিন্তু এই 10 মিনিট আবার সেম তোমার আজীবন কাজে লাগবে, অ্যাডমিশন পর্যন্ত না, আরো পরে সারা জীবন কাজে লাগবে, এবং এটাও তোমার কেউ শিখায় নাই, গ্যারান্টি। মনোযোগ দাও খুব ঠান্ডা মাথায়। বলো তো এটা কোন কালারের কলম? কমন করো তো, কেউ দেখতে পাও কিনা, সবাই কালার চিনো কিনা? কোন কালারের কলম কালার দেখতে পাচ্ছ না? কালার টেস্ট দেখা যাক, কেউ বর্ণান দেওয়া আছে কিনা দেখা যাক। না না, এই ব্লু রঙের বর্ণনা কেন হবে? বলে এটা কোন কালারের কলম, আমি বলে দিই। বলা হয়ে গেছে, না না, আমি বাংলা বলি না, কমেন্ট করো। সবাই ব্লুই কমেন্ট করতেছে। ব্লুই কমেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা, আমি কিনা উল্টা করে বলতে পারি, এই কলমটা কালো না, এই কলমটা ব্লু, দ্যাট মিন্স এই কলমটা কালো না, এই কলমটা ব্ল্যাক, দ্যাট মিন্স এই কলমটা ব্লু না। আমি কিভাবে বলতে পারি চিন্তা করো, এই কলমটা ব্লু, আমি একটু ঘুরায় বললাম, মানে একটু পেঁচায় বললাম, এই কলমটা কালো না বা ব্ল্যাক না, আর এই কলমটা ব্ল্যাক, দ্যাট মিন্স এই কলমটা ব্লু না। এভাবে কি বলতে পারি এই কলমটা ব্ল্যাক না? এটাও যেমন সত্য কথা, এই কলমটা ব্লু, এটাও সত্য কথা। এই কলমটা ব্ল্যাক যেমন সত্য কথা, এই কলমটা ব্লু না, ওটাও সত্য কথা, বাট আমি একটু ঘুরায় বলছি। এটুকু সবাই এটা কি বলতে পারি? সবাই একটু ইয়েস লেখো তো, ইয়েস আর নো। এই কলমটা ব্লু, দ্যাট মিন্স এই কলমটা ব্ল্যাক না। এটা এরকম কি বলতে পারি? একটু কমেন্ট করো, ইয়েস বা নো। জি ভাইয়া। জি ভাইয়া, ভেরি গুড, এটুকু বুঝলে অর্ধেক শিখে গেছি। তাহলে আমি প্লাস মানে বুঝবো যে ইয়েস বাক্য, আর মাইনাস মানে বুঝবো হচ্ছে না বাক্য। কি বললাম? প্লাস মানে ইয়েস বাক্য, মাইনাস মানে না বাক্য। তাহলে যদি দেখো এরকম, যদি দেখো জিঙ্ক, জিঙ্ক 2 প্লাস, সবাই একটু মনোযোগ দাও, জিঙ্ক, জিঙ্ক 2 প্লাস, এখান থেকে এখানে তাহলে কোন বিক্রিয়া? জারণ বিক্রিয়া,
কপার প্লাস কপার মানে বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। কপারের বিজারণ বিভব হচ্ছে পজিটিভ প্লাস 0.34, আর জিঙ্কের এটা কি বিভব কি দেওয়া, জারণ বিক্রিয়া দেওয়া আছে। যদি বিজারণ বিক্রিয়া দিত, আমরা যদি বিজারণ এরকম দিত, জিঙ্ক 2 প্লাস জিঙ্ক মাইনাস 0.76 দেওয়া আছে। এখন মনোযোগ দাও, জিঙ্ক আর কপারের মধ্যে অ্যানোড রূপে কাজ করে কোনটা, যে উপরে সে, আমরা শিখেছিলাম ধাতু সমূহের যে উপরে সে জিঙ্ক, সে অ্যানোড রূপে কাজ করবে। জিঙ্ক যদি অ্যানোড হয় আর যদি ক্যাথোড হয়, তোমরা যেভাবে খুশি মনে রাখতে পারো। আমি শিখতাম অ্যানোডের জারণ বিভব যোগ ক্যাথোডের বিজারণ বিভব, বা তোমরা চাইলে যে ক্যাথোড বিয়োগ অ্যানোড, এটাই আমি শিখেছি, এটাও করতে পারো, যে ক্যাথোড বিয়োগ অ্যানোড, ক্যাথোড বিয়োগ অ্যানোড। ক্যাথোড হচ্ছে কপার বিয়োগ অ্যানোডের বিজারণ বিভব, কিন্তু বিজারণ বিভব দেওয়া আছে মাইনাস 0.76 প্লাস হয়ে যাবে 0.34 যোগ প্লাস 0.76 1.10 ভোল্ট। এই জিনিসটা আমরা অনেকে পারি। আমি আবার একটু বলছি, আমরা কোষ বিভব বের করার জন্য দুই রকম নিয়ম আছে। যে বিজারণ বিভব দেওয়া থাকে, এটাও বিজারণ এটাও বিজারণ, বিজারণ বিভব দেওয়া থাকলে ক্যাথোড বিয়োগ অ্যানোড, বিজারণ বিভব দেওয়া থাকলে ক্যাথোড বিয়োগ অ্যানোড। আর যদি অ্যানোডের জারণ ক্যাথোডের বিজারণ দেওয়া থাকে তাহলে যোগ করলেই হয়ে যাবে, এটুকু মনে রাখলেই হবে। ওখান থেকে এর বেশি দেখতে লাগে না। লাগে বলতে হ্যাঁ কোশ্চেন আসে নার্নস্টের সমীকরণ। এবার এখানে একটু মনোযোগ দিবা, নার্নস্ট সমীকরণের যে সূত্রটা আছে, সূত্রটা মুখস্থ রাখবা, যে প্রমাণ অবস্থার বিভব মাইনাস 0.209 লগ, উপরে হচ্ছে উৎপাদ, নিচে হচ্ছে বিক্রিয়ক ভাগ এর। কঠিন জিনিস, একটু কঠিন, বাট সূত্রটা মনে রাখলেই এনাফ। আর নার্নস্ট আসলে ভাইয়া একটু স্কিপ করার চেষ্টা করবা, কারণ নার্নস্ট সমীকরণে অনেক জটিল করা যায়। আমি যদি বুঝাতে যাই এখন অনেক জটিল হয়ে যাবে। আমি অল্প একটু, যদি লাস্টে টাইম থাকে আমি লাস্টে পড়াই দিব, সমস্যা নেই। কিন্তু আরেকটা জিনিস পড়ে আসি, এখন অনেক কিছু আছে তো। এরপরে কোষ, সবাই একটু মনোযোগ দাও। তোমাদের যাদের বই আছে সবাই একটু বইয়ের কয়েকটা জিনিস দাগিয়ে নাও, যেগুলো একটু মুখস্থ রাখতে হবে। সবাই একটু বইয়ের পেজ বের করবা, নতুন বই অনুসারে। আমি একটু দ্রুত যাই, বইয়ের পেজ বের করো। নতুন বই অনুসারে কত পেজ, 598 পেজ সবাই বের করো। নতুন বই অনুসারে 598 পেজ সবাই বের করো। ওখানে দেখো তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে অনেক কথাবার্তা দেওয়া আছে। এখান থেকে কি কি পড়তে হবে আমি দাগিয়ে দিই, মনোযোগ দাও। নতুন বই আছে, এরা 596 পেজ আগে বের করো, তারপর সেখান থেকে 598 পেজে যাও। 596 পেজে দ্রবণ চাপ অসমোটিক চাপ আছে, আমরা পড়েছি। 598 বের করো সবাই। 4.14 টপিক সবাই একটু বের করো, বই থাকলে সবাই বই বের করো। ওখান থেকে কি কি লাগবে আমি একটু বলে দিই। তড়িৎ কোষের প্রকারভেদ অবজেক্টিভ আসে, উদাহরণগুলো 1 প্রকোষ্ঠ 2 প্রকোষ্ঠ, উদাহরণগুলো অবজেক্টিভ আসে। অনুচ্ছেদ বলতে বলছে 4.14 টপিকস, 4.14 4.14 1 প্রকোষ্ঠ 2 প্রকোষ্ঠ তড়িৎ কোষ, দ্রুত। তারপরে ওখান থেকে পরের পেজে যাও, পরের পেজে যে দেখো ডেনিয়েল কোষের কার্যপ্রণালী। শুধু মনে রাখবা জিঙ্ক আর কপার থাকে, এটা পরীক্ষা আসে। জিঙ্ক আর কপার বিভব কত, 1.1 ভোল্ট, এইটাই। এটা হচ্ছে ডেনিয়েল সেল, বিভব কত 1.1 ভোল্ট, এটা পরীক্ষা আসে 1.1 ভোল্ট। এরপরে যাও ড্রাই সেল, চলে যাও ড্রাই সেল। ড্রাই সেলের উপরের দিকে দেখো কি আছে, প্রথম প্যারাটা যাও। ড্রাই সেলের প্রথম প্যারা লাগবে জারক রূপে বা সদন নিবারক রূপে, দেখো দেওয়া আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড।
ওইটুকু লাগবে। ড্রাই সেলের কোষ বিভব 1.5 ভোল্ট, এটুকু মনে রাখলেই হবে, আর কিছু লাগে না ওখান থেকে। পরের পেজে যাও, ডাউনের পদ্ধতি রিডিং দিবা, বেশি ইম্পর্টেন্ট না। চলে যাও 1-2 পেজ পরে, কি গ্যালভানিক সেল আর তড়িৎ বিশ্লেষণের পার্থক্য আছে, ওটা অনুধাবনমূলক। গ্যালভানিক আর তড়িৎ বিশ্লেষণের একটা পার্থক্য আছে, দেখো এরকম একটা পার্থক্য আছে, এটা অনুধাবনমূলক কোশ্চেন আছে, খ দাগ দিয়ে লিখে রাখো। এরপর চলে যাও রিচার্জেবল ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারির বিক্রিয়াটা মুখস্থ রাখতে হবে, বিক্রিয়াটা মুখস্থ রাখবা, কারণ এখান থেকে অবজেক্টিভ আসবে না, আসলে ওই বিক্রিয়াটা গ দাগে ডিরেক্ট হুবহু আসবে। বিক্রিয়াটা কিভাবে হয় তোমার জানার দরকার নাই, তুমি খালি মুখস্থ করে রাখবা। আর শুধু মনে রাখবা চার্জিং সময় অ্যানোড ক্যাথোড উল্টাই দিতে হয়, চার্জিং এর সময় অ্যানোড ক্যাথোড উল্টাই দিতে হয়। বিক্রিয়াটা মুখস্থ রাখবো, একটা বিক্রিয়া, আর চার্জিং এর সময় অ্যানোড ক্যাথোড উল্টাই দিব। এরপর চলে যাও লিথিয়াম আয়ন ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারি, লিখে রাখো নোট, আমি একটা নোট দিব এই অধ্যায়ে, এই অধ্যায়ে একটা নোট দেওয়া হবে, টেনশন নাই। লিথিয়াম আয়ন আর লিথিয়াম ব্যাটারি একটা নোট দেওয়া হবে, এটা একটা নোট পড়াই দিব, সমস্যা নাই। সুবিধা অসুবিধা রিডিং দিয়ে রাখো, লিথিয়াম আয়ন আর লিথিয়াম ব্যাটারির সুবিধা অসুবিধা রিডিং দিয়ে রাখো, রিডিং দিবা, ওগুলো পড়বা, জাস্ট ওরা পড়লেই বুঝবা। ফুয়েল সেল যাও, ফুয়েল সেল লেখো অনুধাবনমূলক, ফুয়েল সেল লিখো অনুধাবনমূলক। ওখান থেকে অ্যাডমিশনে যা আসবে তারপর এখন পড়তে হবে না, ওই যে এই বক্সটা অ্যাডমিশনে পড়তে হয়, এখন না পড়লেও চলবে। লিখে রাখো অ্যাডমিশন, এমএটি ম্যাট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এমএটি ম্যাট লিখো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। লিখে রাখো, এটা লাইন সবাই লিখে রাখো, ফুয়েল সেলে অ্যানোড আর ক্যাথোড রূপে গ্রাফাইট ব্যবহার হয়, ফুয়েল সেলে অ্যানোড আর ক্যাথোড রূপে গ্রাফাইট ব্যবহার হয়, ফুয়েল সেলে অ্যানোড ক্যাথোড রূপে গ্রাফাইট ব্যবহার হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ফুয়েল সেলের সুবিধা রিডিং দিবা, ফুয়েল সেলের সুবিধা 4.18 টপিকস, ফুয়েল 4.18.2 বের করো, ফুয়েল সেলের সুবিধা রিডিং দিবা, সকল ব্যাটারির সুবিধা অসুবিধা রিডিং দিবা, আর নোটটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। এসব জিনিস লাগবে না, এর জীবনে আসে না, দরকার নাই। ফুয়েল সেলের দিকে পিএইচ মিটার, পিএইচ মিটারে দেখো এরকম একটা পেজ আছে, সবাই বের করো, ওই পিএইচ মিটারে সংযুক্তি আছে, কত পার্সেন্ট পরীক্ষায় আসে, কত পার্সেন্ট পরীক্ষায় আসে। সিলিকন 62, সোডিয়াম 22, ক্যালসিয়াম 6, এই কত পার্সেন্ট এটা পরীক্ষা আসে, মনে রাখাই দিব। সিলিকন 60, এরকম বলবো, সিলিকন 60, সিলিকন 60 উচ্চতারে 62, সোডিয়ামের ভর কত 23, করতে এক কম 22, সবাই একটু বের করো 4.19 টপিকসটা একদম লাস্টের দিকে, ওই কত পার্সেন্ট পরীক্ষায় আসে আমি একটু মনে রাখাই দিই। সিলিকন 60 মানে 62, একটু বেশি হবে, সোডিয়ামের ভর 23, এক কম 22, আর বাকিটা ক্যালসিয়াম 6, সিলিকন 60 একটু বেশি 62, সোডিয়াম 23 হয়ে গেল 22 আর 60, এটুকুই আসে, এর বাইরে এখান থেকে আর নেক্সট দিন কতটুকু এক্সাম হবে জিজ্ঞেস করতেছি। পুরা বই পুরা আর এটা আছে। আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দিব, সমস্যা নাই, নেক্সট দিন কতটুকু এক্সাম হবে আমি জানিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শেষ করলাম, আর তোমরা পড়তে থাকো, যে এর আরো কিছু সমস্যা থাকে আমরা সেগুলো সলভ করাবো, এর কিছু ম্যাথ আছে, নেক্সট দিন আমরা এর ম্যাথ গুলো করাবো, মনে করো নার্নস্টের সমীকরণ, কোষ বিভব, ফ্যারাডে সূত্রের যে ম্যাথ আছে না, ওই যে দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়, লবণের করলে কি হয়, মানে যেগুলো একটু মানে রিটেন কোশ্চেন। আমি আবার বলি, আজকে আমরা বেসিক পড়লাম, ম্যাথ যে পার্টটুকু আছে, নার্নস্টের সমীকরণের ম্যাথ, ফ্যারাডে সূত্রের ম্যাথ, তারপরে হচ্ছে কোষ বিভবের ম্যাথ, তারপরে আছে তো দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, লবণের তড়িৎ বিশ্লেষণ, অ্যানোড মার্কারি হলে কি
গ্রাফাইট হলে কি, কোনগুলো কি, এটা আমরা নেক্সট দিন পড়াই দিব, সমস্যা নাই। বাট আজকে যেটুকু পড়ালাম আমরা জানাই দিলাম, আর পরীক্ষা কোনটুকু আমরা জানাই দিব, গ্রুপে জানাই দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে মেন টপিক কোনটা ছিল আমি আবারও বলছি, দ্রবণ চাপ, অসমোটিক চাপ, জারণ বিজারণ, কোষ বিভাগের যে পার্টটুকু, ওটুকু যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুল্য ভরের কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, ফ্যারাডে সূত্রের কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। আল্লাহ হাফেজ।